আমার স্ক্রিন দেখছেন তো, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা বিগত ক্লাসগুলোতে তেমন কোনো কিছু করিনি। আমরা বিভিন্ন ক্যাটালিস্ট কিভাবে হয়, ক্যাটালিস্টের কি কি ইউজেস আছে, ক্যাটালিস্ট কিভাবে সিলেক্টিভ ওয়েতে কাজ করে, ক্যাটালিস্টের বিভিন্ন বোর্ডস এন্ড স্ট্রাকচারস এগুলো সম্পর্কে জেনেছি। আজকে এখন একটু করে মেইন পড়াতে যাই, যেগুলো নিয়ে আমরা মেইনলি কাজ করবো এই চ্যাপ্টারে। তো আমরা যখন ক্যাটালিস্টের রিঅ্যাকশন স্কিমের কথা বলছিলাম, তখন আমরা বলছিলাম দিস ইজ এ সারফেস ফেনোমেনা। সো মলিকিউল গুলো সারফেসে, ক্যাটালিস্টের সারফেসে আসবে, ওখানে অ্যাবজর্ব হবে, রিঅ্যাকশন করবে, দেন ওখান থেকে ডিসঅর্পশন হয়ে বেরিয়ে চলে যাবে। বাট বিফোর দ্যাট দেয়ার শুড বি সাম অফ দ্য স্টেপস দ্যাট নিড টু বি ফুলফিলড। তো প্রথমে যেটা হয়, আমরা এখানে ক্যাটালিস্টের যে হোল রিঅ্যাকশন স্কিম আমরা এখানে দেখিয়েছি, এবং এটা পরীক্ষাতে অনেক সময় আসে যে 7টা রিঅ্যাকশন স্টেপ গুলো কি কি আছে। তো আমরা 7 ভাগে ভাগ করি টোটালি। So suppose like it's our catalyst surface. So this one is the catalyst surface where the reaction actually take place. So this is the one. সো এখানে আমার স্কিম দেখাচ্ছে, এখানে রিঅ্যাকশন স্কিমটা এ থেকে বি, মানে এ সারফেসে বসে, ক্যাটালিস্ট সারফেসে বসে বি তে কনভার্ট হচ্ছে, দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন স্কিম। সো একটা ক্যাটালিস্ট কিরকম থাকে, আমরা এরকম একটা স্ফেরিক্যাল ক্যাটালিস্ট দেখাচ্ছি যেটা ইন্টারনালি পোর্ড থাকবে। সো আমার মলিকিউল গুলো আসতেছে, ইন্টারনালি পুরো ডিফিউজড হচ্ছে, সারফেসে বসছে, এন্ড দেন রিঅ্যাকশন করে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে বি হিসেবে। সো এরকম থাকতে পারে। এখন যদি আমরা দেখি এটাকে কয়েক ভাগে ভাগ করি, আমরা ক্যাটালিস্টের চারপাশে রিয়েক্টেন্ট থাকবে। সো রিয়েক্টেন্টের মধ্যে যে এয়ারটা আছে সেটা প্রথম যে স্টেপটা, প্রথম স্টেপ আমরা বলতেছি এক্সটার্নাল ডিফিউশন, দ্বিতীয় স্টেপটাকে বলতেছি ইন্টারনাল ডিফিউশন, তৃতীয় স্টেপটাকে বলতেছি অ্যাবজর্পশন, চতুর্থকে বলতেছি রিয়েকশন, পঞ্চমটাকে বলতেছি ডিসঅর্পশন, ষষ্ঠটা আবার ইন্টারনাল, তারপর সেভেনটা আবার এক্সটার্নাল। এখন এটা কোনটা কি বোঝাচ্ছে দেখি। আমার একটা ক্যাটালিস্ট আছে, আমার সাপোজ লাইক রিয়েক্টেন্ট এ, এই ফ্লুইড হিসেবে থাকতে পারে। তো হেটারোজেনাস ক্যাটালাইসিস, সলিড আমার ক্যাটালিস্ট, আর বাকিটা ফ্লুইড। তো ফ্লুইডের মধ্যে রিয়েক্টেন্ট এ আছে, সো ক্যাটালিস্টের আশেপাশে ফ্লুইড থাকবে। তো প্রথমে যেটা করতে হবে, ক্যাটালিস্টের দুইটা ব্যারিয়ার আমরা কনসিডার করি। একটা ক্যাটালিস্ট যখন থাকে, সাপোজ লাইক ইটস আওয়ার ক্যাটালিস্ট, এর উপর যখন ফ্লুইড থাকবে, চারপাশে একটা বাউন্ডারি লেয়ার ফর্মেশন করবে। ডিড ইউ এভার হিয়ার অফ দ্য বাউন্ডারি লেয়ার? ইয়েস স্যার। সো ইয়েস এখানে স্যার। বাউন্ডারি লেয়ারটা আছে, ফ্লুইড যেটা ওর চারপাশে ক্রিয়েট করছে। সো চারপাশে আবারও ফ্লুইড থাকবে, সেটাকে বলছে বাল্ক লেয়ার, বাল্ক ফ্লুইড লেয়ার। একটা বাউন্ডারি লেয়ার, একটা বাল্ক ফ্লুইড লেয়ার। সো রিয়েক্টেন্ট গুলা এই বাল্ক ফ্লুইড লেয়ার থেকে প্রথম বাউন্ডারি লেয়ারে আসতে হবে। প্রথম বাউন্ডারি লেয়ারে আসবে, তারপর আমার কোথায় যাবে, এই যে একটা একটা থিন ফিল্মের মধ্যে একটা বাউন্ডারি লেয়ার ফর্মেশন করে সলিড পার্টিকেলের আশেপাশে, এটাকে আমরা টু ফিল্ম থিওরি বলতে পারি। নর্মালি যে ম্যাস ট্রান্সফারের আমাদের যে পড়ানো হয় ম্যাস ট্রান্সফার টুতে, টু ফিল্ম থিওরি পড়ানো হয়। এটা ইন্টারনাল রিয়েক্টেন্টের ভিতর দিয়ে কিভাবে আসবে, সরি এর মধ্যে দিয়ে বাউন্ডারি লেয়ারের ভিতর দিয়ে কিভাবে আসবে সেটা ডিপিক্ট করে আর কি টু ফিল্ম থিওরি। সো প্রথমে এক্সটার্নাল বাউন্ডারি লেয়ার যেটাকে বলছি, এটাকে বাল্ক ফ্লুইড বলছি। তারপর ইন্টারনাল বাউন্ডারি লেয়ার, যেটা ফিল্মের মতো থাকবে ক্যাটালিস্টের আশেপাশে, সেটার কথা বলছি। তারপর এই দুটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি। প্রথমে যে মলিকিউল গুলো আসতেছে এক্সটার্নাল ফ্লুইড থেকে আমার বাউন্ডারি লেয়ার পর্যন্ত, এটাকে বলতেছি এক্সটার্নাল ডিফিউশন। এটা কমপ্লিটলি যে মলিকিউল পাস হচ্ছে সেটা ডিফিউশনের মাধ্যমে হচ্ছে। ডিফিউশন কি এটা তো জানি, তাই না? ইয়েস স্যার, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব। ইয়া। সো সাপোজ লাইক এখানে আমার বাল্ক ফ্লুইড কনসেন্ট্রেশন ছিল CaB, এটা আমার বাউন্ডারি লেয়ার, সেটা আমার কত, এখানে সি এর সারফেসের মতো আসতেছে। সো সারফেসে এই যে আমার কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট থাকবে, অবশ্যই কি বাল্কে কনসেন্ট্রেশন বেশি থাকবে, ক্যাটালিস্টের চারপাশে কনসেন্ট্রেশন কম থাকবে। তো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে আমার ফ্লুইডটা, ফ্লুইডের মধ্যে থেকে রিয়েক্টেন্ট মলিকুল গুলো এই পাশ দিয়ে আসতে থাকবে। তো এটাকে আমরা ডিফিউশন বলছি, মলিকুলার ডিফিউশন। বা এটাকে আমার বলতে পারি ডিফিউশন। যদি আমরা পড়েন আমরা ডিফিউশনের ক্লাসিফিকেশন জানি, একটা আমার কত, এই যে কাউন্টার মোলার ডিফিউশন, একটা বলতেছে নার্সেন ডিফিউশন। তো বেসিক্যালি এখানে আমরা কাউন্টার মোলার ডিফিউশনটা নিয়ে কনসিডার করব। তো এখান থেকে ডিফিউশন এটা যেহেতু বাল্ক ফ্লুইড থেকে ইন্টারনাল লেয়ারে আসছে, এটাকে আমরা এক্সটার্নাল ডিফিউশন বলতেছি। তারপর যেটা হবে, এই যে আমার লেয়ারে ক্যাটালিস্ট লেয়ারের মধ্যে, লেটস omit this part। এই যে তারপর যেটা, এই যে বাউন্ডারি লেয়ার যেটা থাকবে ক্যাটালিস্টের, এটা CaB।
সিএবি এখানে হাই কনসেন্ট্রেশন ছিল, এখানে মোটামুটি লো কনসেন্ট্রেশন। এটা হচ্ছে সিএ, আমরা ধরতেছি বাউন্ডারি লেয়ারে সিএস। সিএস না ধরি, কারণ সারফেস আবার সিএস ধরতে হবে। এটা একটা বাউন্ডারি লেয়ার, এটা একটা বাউন্ডারি লেয়ার। তো এখান থেকে আবার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকতে হবে এই পর্যন্ত। তো এটা সিএবি বাল, এটা সিএবি ওয়ান ধরলাম প্রথম বাউন্ডারি লেয়ার। এটাকে বলতেছি সিএএস সারফেস, একদম সারফেসের মধ্যে কনসেন্ট্রেশন কত। তাহলে এই যে আমরা যে আঁকতেছি, এখানে হাই কনসেন্ট্রেশন ছিল, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে আসছে ফর মেইনটেইনিং দি ইকুইলিব্রিয়াম। সো এটা হচ্ছে এক্সটার্নাল। তারপর যেটা হবে, ইন্টারনাল বাউন্ডারি লেয়ারটাও পাস করবে। ইন্টারনাল বাউন্ডারি লেয়ারটা পাস করে বাল্ব ইয়ে থেকে এখানে আসবে। তো এটাকে বলতেছি আমরা হচ্ছে ইন্টারনাল ডিফিউশন বলছি। এটা পোরের ভিতর পর্যন্ত একদম যেতে পারে। এখানে যেটা দেখাচ্ছে একদম হচ্ছে ক্যাটালিস্ট, এটা তো আমরা একটা বাল্ব ক্যাটালিস্ট হিসেবে দেখাচ্ছি। ওর ভিতরে অনেক পোর আছে। সো ওই পোরের ভিতর দিয়ে একদম সারফেস পর্যন্ত যেতে যতটুকু হচ্ছে ফ্লুইডের বাউন্ডারি লেয়ার থাকবে কমপ্লিটলি ওকে পাস করতে হবে। তারপরে ও হচ্ছে মানে সারফেস হচ্ছে অ্যাবজর্ব হতে পারবে। আমরা গত ক্লাসে যেভাবে দেখেছি সারফেসে অ্যাবজর্ব হচ্ছে। তো এর আগ পর্যন্ত বাউন্ডারি লেয়ারটা মেনটেন থাকে। এটাকে আমরা স্টেপ টু বলতেছি বা ইন্টারনাল ডিফিউশন বলতেছি। একটাকে বলতেছি এক্সটার্নাল ডিফিউশন, একটাকে বলতেছি ইন্টারনাল ডিফিউশন। আমি আবারও ক্লিয়ার করছি। এটা একটা ক্যাটালিস্ট, ওর মধ্যে হচ্ছে প্রচুর পোর আছে, আমি এই ছবিটি দেখাই। এখানে প্রচুর পোর আছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল ডিফিউশন বলতেছি। The mass transfer, diffusion of the reactant from the bulk fluid to the external surface of the catalyst spillage. সো আমি একটু কারেক্ট করে আগে যা বলেছিলাম, তো এটার যে বাউন্ডারি লেয়ারটা থাকবে কমপ্লিটলি ও পাস করবে। প্রথম বাউন্ডারি লেয়ারটা একদম বাল্ক ফ্লুইড থেকে সারফেস পর্যন্ত, একদম ক্যাটালিস্টের সারফেস পর্যন্ত। সো সিএবি এটা হচ্ছে বাল্ক কনসেন্ট্রেশন, সিএস এটা হচ্ছে সারফেস কনসেন্ট্রেশন। তো সিএবি ইজ হায়ার দেন সিএস থাকে, এর জন্য ডিফিউশন হয়, আদারওয়াইজ ডিফিউশন হতো না। তো এই কমপ্লিট ডিফিউশনকে বলতেছি আমরা এক্সটার্নাল ডিফিউশন। তারপর আমরা আরেকটু ভিতরে ঢুকি। এবার সারফেস পর্যন্ত আসলো, ক্যাটালিস্টের এক্সটার্নাল সারফেস পর্যন্ত আসলো। তারপর মলিকিউল গুলা কি করবে, একদম এই যে পোর যেগুলা থাকে, অনেক থাউজেন্ডস অফ পোর ইয়ে থাকবে, ওইটার পোরের ভিতরে ঢুকবে। তো পোরের ভিতরে ঢুকলো ঠিক আছে, কিন্তু রিয়েকশন হয় সারফেসে, আমরা জানি তাই না। তো সারফেসে ও যখন বসবে অ্যাবজর্ব হবে, এর আগ পর্যন্ত ওর কিন্তু হচ্ছে এখানে একটা ডিফিউশন হতে হবে। সো পোর মাউথ, এটাকে বলতেছি আমরা পোর মাউথ। মাউথ থেকে আমার হচ্ছে সারফেস পর্যন্ত যেতে হবে। ওর মাউথ থেকে এই যে সারফেসে যে বসতেছে এখানে পর্যন্ত যেতে হবে, যে এই স্টেপে এখানে সারফেস পর্যন্ত আসতে হবে। তো এটাকে বলতেছি আমরা ইন্টারনাল ডিফিউশন। সো এক্সটার্নাল ডিফিউশন হচ্ছে বাল্ক ফ্লুইড থেকে ক্যাটালিস্টের এক্সটার্নাল সারফেস পর্যন্ত আসা। ইন্টারনাল ডিফিউশন হচ্ছে পোর মাউথ থেকে ক্যাটালিস্টের পোরের ভিতরে যে সারফেস থাকে সেখানে গিয়ে বসা। এই হচ্ছে দুইটা ডিফিউশন। সো এটা হচ্ছে সিএবি অফ বাল্ক যেটার কথা বলছিলাম, এটা সিএস অফ সারফেস। তারপর পরের স্টেপে কি হবে, ক্যাটালিস্টটা যখন সারফেসে আসলো তখনই সারফেসের সাথে অ্যাবজর্ব হবে। এটা স্টেপ নাম্বার 3 দিয়ে বোঝাচ্ছি, যে অ্যাবজর্পশন অফ দ্য রিয়েক্টেন্ট টু দ্য ক্যাটালিস্ট সারফেস। এই যে সারফেসে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হয়ে যেটা করবে সেটা হচ্ছে কি করবে, এবার রিয়েক্ট করবে। রিয়েক্ট করে ও বি মলিকিউল করলো, কিন্তু ওই মলিকিউলটা সারফেসেই বসে থাকবে। সারফেসে অ্যাডজাসেন্ট অবস্থা বসে থাকবে, যেটা আমরা গতকাল বলেছিলাম গত ক্লাসে। তো এটাকে বলতেছি সারফেস রিয়েকশন। স্টেপ 4 হচ্ছে সারফেস রিয়েকশন। স্টেপ 5 এ কি হবে, এখন প্রোডাক্টটা এখান থেকে বেরোতে হবে। তো আবার ও সেম পাথটা ক্যারি করবে, সেটা হচ্ছে আমার কত, এটা বি যে মলিকিউলটা হলো সিএবি ধরছি, শুধু সিএবি ধরি, সিবি সারফেসে রিয়েক্ট প্রোডাক্ট ফরমেশন করলো। তারপর কোথায় যাবে ও, এবার কি পোর গুলা থেকে বের হয়ে আসবে, পোর মাউথ পর্যন্ত যাবে, ইন্টারনাল ডিফিউশন। তার মানে ওর এখন ইন্টারনাল পোরের ভিতর দিয়ে ডিফিউজড হয়ে বাইরে যেতে হবে। তো এখানে আমরা ধরতেছি সিএ অফ সারফেস। তো এখানে যেটা হবে সিএ, সিবি ইজ হায়ার দেন সিবি অফ সারফেস। আমি এখানে ভুল লিখছি, এটা হচ্ছে সিবি অফ সারফেস। তো এটা যেহেতু বড়, মানে বাল্কের যেহেতু কনসেন্ট্রেশন বড়, সিবিটা, এর জন্যই কিন্তু হচ্ছে ওইদিকে ডিফিউশনটা হচ্ছে, মানে যেখানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, কারণ এখানে প্রোডাক্ট ফরমেশন হচ্ছে, বাইরে তো আর প্রোডাক্ট ছিল না ক্যাটালিস্টের বাইরে। তো ক্যাটালিস্টের বাইরে কনসেন্ট্রেশন কম, ক্যাটালিস্টের ভিতরে হচ্ছে বি এর কনসেন্ট্রেশন বেশি। সো ইট ক্যান পাস ওভার দ্য ইন্টারনাল পোর্স অফ দ্য ক্যাটালিস্ট। সো গেল, তারপর আবারও সেম প্রসিডিওর। স্টেপ নাম্বার 7 হচ্ছে সার্ফেস থেকে কোথায় যাবে, তখন আবার বাল্কে ফিরে যাবে, বাল্ক ফ্লুইডে ফিরে যাবে। তা আমরা বেসিক্যালি যেটা দেখি, আমরা হচ্ছে বাল্ক পার্টে হচ্ছে আমরা কনসেন্ট্রেশন গুলো মেজার করতে পারি। বেসিক্যালি আমরা কনসেন্ট্রেশন মেজার করি যে এই পার্টে বাল্কে এসে, সিবি অফ বাল্ক।
এগুলো মেজার করতে পারি, ইন্টারনাল গুলো আমরা মেজার তেমন করতে পারি না। ইটস ভেরি ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই দোজ, এই যে কতটুকু ভিতরে আছে বাইরে আছে, বাট দেজ আর দ্য স্টেপস, যে একটা ক্যাটালিস্টের মধ্যে কিভাবে রিঅ্যাকশন হয়। আমরা যদি আবার বলি, স্টেপ নাম্বার 1 হচ্ছে আমার এক্সটার্নাল ডিফিউশন, হোয়ার দ্য মলিকিউলস অর রিঅ্যাক্ট্যান্ট অ্যাকচুয়ালি ট্রান্সফারিং ফ্রম দ্য বাল্ক ফ্লুইড লেয়ার টু দ্য internal pore mouth. If this is the external diffusion length, and then molecule then travels to the pore mouth to the surface of the catalyst or inside surface of the reactant, inside surface of the catalyst pores. So ওর ভিতরে গেল, তারপর the reactant get transferred or react into the product. ওইটা হচ্ছে সারফেস অ্যাবজর্ব অবস্থায় থাকবে, দেন হচ্ছে যেটা হবে ডিসঅর্পশন হবে, প্রোডাক্টের ডিসঅর্পশন, যেটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 5। ডিসঅর্পশন হয়ে পরে তারপর কি করবে, এই যে আমার ইন্টারনাল ডিফিউশন আবার হবে এবার প্রোডাক্টের জন্য, সেটা হচ্ছে আমার কত স্টেপ নাম্বার 6, যেটা হচ্ছে ডিসঅর্ব হলো সারফেস থেকে, ও ছুটলো, ছুটার পর ও হচ্ছে ট্রাভেল করতে হবে পোর মাউথ পর্যন্ত। তারপর হচ্ছে আবার কি প্রোডাক্ট মলিকিউল গুলা কোথায় যেতে হবে, বাল্ক ফ্লুইডে যেতে হবে, তো আবার এক্সটার্নাল ডিফিউশন অফ দ্য প্রোডাক্ট। তো these are the 7 steps of the catalyst reaction. এটুকু সবাই বুঝছি? জি স্যার, ইয়েস স্যার। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তো স্যার এই এটা কিন্তু স্টেপ গুলো কি পুনরায় হতেই থাকবে, মানে 1 থেকে 7 আবার 7 থেকে 1 এরকম, মানে রিপিট হবে এই পুরো সাইকেলটা এরকম হ্যাঁ বারবার, হ্যাঁ, মানে কতবার রিপিট সাইকেল, হবে এরকম? ইটস নট দ্য সাইকেল। সমস্ত মলিকিউল গুলো আমরা তো জাস্ট একটা মলিকিউলের জন্য দেখালাম, একটা মলিকিউল আছে, ওই মলিকিউলটা কিভাবে করছে। সো দেয়ার আর মিলিয়নস অফ মলিকিউলস যারা হচ্ছে রিয়েক্ট করছে প্রতি সেকেন্ডে। আর ক্যাটালিস্টেও তো আমরা দেখে এসেছি সারফেস এরিয়া কত বেশি, এর জন্য তো আমরা সারফেস এরিয়া নিয়ে বারবার হচ্ছে উই আর কনসার্নিং অ্যাবাউট দ্যাট। তো এখানে হচ্ছে সবগুলাই হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে সেম মেকানিজমে দে ক্যান রিয়েক্ট অর দে ক্যান go over from the internal pore to the external bulk fluid. সো এইভাবে কিন্তু মাস্ট হতে থাকবে, এবং এটা সাইকেল না, এই যে একজন আসলো তারপর হচ্ছে ও বসলো। হ্যাঁ, ওই যে আমরা যেখানে বসতেছে সেটাকে আমরা তো অ্যাক্টিভ লেয়ার বলছিলাম, অ্যাক্টিভ সাইট বলছিলাম। রিয়েক্টেন্ট যখন অ্যাক্টিভ সাইটে হচ্ছে বসছে, তো তখন তো হচ্ছে ওই সাইটটা অকুপাইড অবস্থায় আছে। হ্যাঁ, ও যখন রিয়েক্ট করে ডিসলভ হয়ে যাবে বি হিসেবে, তখন ওই অ্যাক্টিভ সাইটটা আবার ইট গেটস ভ্যাকেন্ট, তো আবার হচ্ছে আরেকটা মলিকিউল এসে বসবে। বাট দেয়ার আর নিউমারাস মিলিয়নস অফ অ্যাক্টিভ সাইট, রাইট? সো দেয়ার আর মিলিয়নস অফ রিঅ্যাকশন অ্যাকচুয়ালি অকারিং ইন দ্য প্যারালাল। সো এখানে মানে সাইকেল বলতে পারি, যতক্ষণ ও হচ্ছে এখানে করে থাকবে, অ্যাডহেয়ার করে থাকবে, মলিকিউলটা বসে থাকবে, রিঅ্যাকশন করবে, ডিসলভ হবে, তারপর আরেকজন এসে বসবে। বাট সাইমultaneously এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভ সাইট, যত অ্যাক্টিভ সাইট আছে সবগুলোতে সাইমultaneously সেম রিঅ্যাকশন ক্যান হ্যাপেন। বুঝতে পারছি? স্যার জি স্যার। সো এই 7টা স্টেপ হচ্ছে আমাদের মনে রাখা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে আসে যে হোয়াট আর দ্য 7 স্টেপস অফ দ্য ক্যাটালিস্ট রিঅ্যাকশন, যে হেটারোজেনাস ক্যাটালাইসিসের রিঅ্যাকশন গুলো কিভাবে হয় সেটা বোঝানোর জন্য আর কি। তো আমরা হচ্ছে এটা মনে রাখবো। এখন আমরা যদি একটা একটা স্টেপ করে দেখবো, এখন আমরা একটু মেইন পড়ার দিকে যাই। আমাদের এখানে 3টা হচ্ছে আমার অ্যাবজর্পশন, রিঅ্যাকশন এন্ড হচ্ছে ডিসঅর্পশন, স্টেপ নাম্বার 3, 4 এন্ড 5। এগুলা নিয়ে আমরা ডিটেইলসে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, মানে ডিরাইভেশন করব। এর আগে আমাদের এক্সটার্নাল ডিফিউশন এবং ইন্টারনাল ডিফিউশন এবং ওরা কিভাবে হচ্ছে রিঅ্যাকশন ওভারঅল রিঅ্যাকশনকে হ্যাম্পার করতে পারে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এখন আমরা যে এখানে যে 7টা স্টেপ দেখালাম, আমরা যদি রেট অফ রিঅ্যাকশন অফ এ বলি, আর এ মাইনাস আর, আপনাদের তো রিঅ্যাকশনের ক্লাস হচ্ছে তাই না? ইয়েস স্যার। সো ওইখানে কি মানে রেট অফ রিঅ্যাকশন কি পড়ানো শুরু করেছে এখনো? স্যার রিয়াকশন রেট এক্সপ্রেশনের মধ্যে আছে। আচ্ছা স্যার খুব বেশি ক্লাস ইনিশিয়াল হয়নি তো। কাজটা দেওয়া হয়েছে, ডিপলি যাওয়া হয়নি এখনো। আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে একটু ইনিশিয়াল আইডিয়াল মানে আইডিয়া থাকলেই হবে আর কি। সো মাইনাস আর ইকুয়াল টু যদি আমরা লিখতাম, মাইনাস দিয়ে কেন বলতাম, কারণ রিঅ্যাকটেন্ট গুলো হচ্ছে কনসেন্ট্রেশন ডিক্রিজিং, তাই না? এর জন্য আর ডিক্রিজিং, দিয়ে ইয়েস স্যার। লিখতাম। Yes, sir. সো আমরা এটাকে লিখি কে জি ইনটু স্যার। কে টু দি পাওয়ার অফ n, দ্যাটস দ্য জেনারেল ইকুয়েশন অফ রেট অফ দ্য রিঅ্যাকশন, তাই না? এইভাবে আমরা নরমালি লিখি। আমরা এখানে অনেক ধরনের কে দেখবো, ওই প্রথম চ্যাপ্টারটা আপনার জানতে হবে যে বিভিন্ন রকম কে, কে কে বার কি বোঝায়, কে ডাবল বার কি বোঝায়, কে ট্রিপল বার কি বোঝায়, তারপর হচ্ছে মাইনাস অফ আর এ প্রাইম, মাইনাস অফ আর এ ডাবল প্রাইম, এক একটা কিন্তু এক এক রিঅ্যাকশন স্কিমের জন্য আমরা লিখি। এটা হেটারোজেনাস ক্যাটালাইসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে ওই চ্যাপ্টার মিনওয়াইল আপনাদের শেষ হয়ে যাবে আই গেস, তো তখন হচ্ছে আমাদের জন্য ইজিয়ার হবে। যদি এগুলো একটু পরে স্টেপ আমরা হচ্ছে দেখবো আস্তে আস্তে, ওইটা একটু দেরি লাগবে, সমস্যা নেই। বাট আপাতত আমরা রেট অফ রিঅ্যাকশন যদি আমরা এভাবে লিখতে পারি আর কি। তো হেটারোজেনাস ক্যাটালাইসিস এর যেটা হয় এখানে হচ্ছে অ্যাবজর্পশন একটা বিগ স্টেপ মেনটেন করে, তারপর যে সারফেস রিঅ্যাকশন, দেন হচ্ছে আমার কত ডিসঅর্পশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট, সরি ডিসঅর্পশন অফ দ্য প্রোডাক্ট।
এখন আমরা যদি ওভারঅল রেট অফ রিঅ্যাকশন করি, ওভারঅল রেট অফ রিঅ্যাকশনের মধ্যে কয়টা স্টেপ ইনক্লুডেড হবে বলেন তো এখানে? স্যার প্রশ্নটা বুঝতে পারিনি স্যার। না, আমরা যখন রিঅ্যাকশন রেট বলবো, ওই যে কত মলিকিউল এ অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করে হচ্ছে বি তে কনভার্ট হচ্ছে, এটা তো একটা মানে ওভারঅল কনসিডারেশনে আসতে হয়। আমরা তো বললাম যে প্রত্যেকটা ইন্টারনাল স্যার হুম এন সংখ্যক, কি এন সংখ্যক। এন সংখ্যক না তো, মানে আমি বলতেছি এখানে ওভারঅল রেট অফ রিঅ্যাকশনের মধ্যে আমার এই যে আমরা 7টা স্টেপ বললাম, এই 7টা স্টেপের মধ্যে কয়টা স্টেপ এখানে আসবে? এগুলো সবই কিন্তু হচ্ছে প্যারালাল। প্যারালাল নাকি সিরিজ, কিভাবে আছে ওরা? স্যার এটা সিরিজ তো স্যার আকার আছে একটার সাথে একটা। সিরিজে না, মানে হচ্ছে আপনাকে Yes, এ sir. মানে জি স্যার সিরিজ রি- আকারে আছে। হ্যাঁ, এক এ আসতে হবে, এ কমপ্লিট করার পর বিতে যেতে হবে, বি কমপ্লিট করলে সিতে যেতে হবে, এইভাবে। সো দিস আর দ্য সিরিজ রিঅ্যাকশন। তো আমরা যদি হচ্ছে ওভারঅল রেট অফ রিঅ্যাকশন কনসিডার করি, আমরা যে সিএ এনটা এখানে লিখলাম, বা আমরা যদি হচ্ছে এক্সপ্রেশন দিয়ে লিখতাম, তাহলে লিখতাম কত, ডিসিএ বাই হচ্ছে ডিটি, এভাবে লিখতাম। অথবা এখানে লিখতে পারতাম হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ ওয়ান কনসেন্ট্রেশন অফ এ টু ডিভাইডেড বাই হচ্ছে টাইম, এভাবে লিখতাম। তো এখানে আমরা মেজার করতেছি হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ এট টাইম ওয়ান এন্ড কনসেন্ট্রেশন এ এট টাইম টু, এভাবে আমরা হচ্ছে বের করতেছি। কিন্তু এটা ওভারঅল এর কথা বলে, তাই না? এখানে প্রত্যেকটা কিন্তু রিঅ্যাকশন স্টেপ হচ্ছে আমার, যেহেতু সিরিজে আছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্স আছে, তাই না? তো এখানে আমার জানতে হবে এই যে কোন রিঅ্যাকশনটা রেট লিমিটিং। আমরা রেট লিমিটিং কনসেপ্টটা জানি, তাই না? জি স্যার। যেটা এখানে 7টা আছে, এটা রেজিস্ট্যান্সের মতো, তাই না? 7টা রেজিস্ট্যান্স পরপর পাশাপাশি আছে, যেটা হোক রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি থাকবে। এই যে সাপোজ লাইক এখানে 4টা রেজিস্ট্যান্স আছে, তো যেটা রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি থাকে সেটার হচ্ছে কি ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি থাকে না ওভারঅল হচ্ছে, যদি আমরা ইয়ে কনসিডার করি ওভারঅল। Yes, sir. তো জি এটাকে স্যার। আমরা হচ্ছে রেট লিমিটিং স্টেপ বলছি। এখানেও সেম, আমাদের 7টা স্টেপ আছে। 7টা স্টেপের মধ্যে যে কোনো একটা হচ্ছে হতে পারে কি রেট লিমিটিং, মানে খুবই স্লোয়ার প্রসেস। এখন এটা হতে পারে এক্সটার্নাল ডিফিউশন স্লোয়ার হতে পারে, ইন্টারনাল ডিফিউশন স্লোয়ার হতে পারে। দেখা যেতে পারে হচ্ছে আমার সার্ফেসে রিয়েক্টেন্ট আসার সাথে সাথে রিয়েক্ট করে ফেলছে, কিন্তু ওই যে আসতে যে টাইম লাগছে, ইটস টেকিং এ লং টাইম কম্পেয়ার টু দ্য রিয়েকশন টাইম। সো তখন আমরা বলতেছি ওই যে ডিফিউশনটা হচ্ছে আমার রেট লিমিটিং। আমরা যদি আরো ভাগ করি, এই যে কোন ডিফিউশন তাহলে রেট লিমিটিং, ইন্টারনাল ডিফিউশন নাকি এক্সটার্নাল ডিফিউশন? তো দেখা যায় বাল্ক ফ্লুইড থেকে যদি ক্যাটালিস্ট সার্ফেসে মানে খুবই লো স্পিডে হচ্ছে আমার আছে, এখানে অ্যাজিটেশন খুবই লো, বাল্ক ফ্লুইড থেকে যদি হচ্ছে ক্যাটালিস্ট সার্ফেসে আসতে বেশি টাইম লাগে, অথচ ক্যাটালিস্ট সার্ফেসে আসার সাথে সাথে এটা রিয়েক্ট করে ফেলছে, তখন আমরা বলতে পারি এক্সটার্নাল ডিফিউশন ইজ দ্য রেট লিমিটিং। অথবা এই যে অনেক হাইলি হচ্ছে আমরা এটা রোটেশনে ঘোরাচ্ছি, মানে হচ্ছে আমরা মিস মিস মিক্সিং যেটা, সেটা হচ্ছে অনেক হাই মিক্সিং হচ্ছে, তারপরে রিয়েকশনটা অনেক স্লো। তখন আমরা যেটা ভাবি ও যে হচ্ছে আমরা জানতে হবে যে প্রত্যেকটা স্টেপ ইন্ডিভিজুয়ালি আমার রেট অফ রিয়েকশন গুলো জানতে হবে, রেট অফ ম্যাস ট্রান্সফার জানতে হবে। তারপর উই ক্যান কনভার্ট দ্যাট হচ্ছে ওই যে অমুক জিনিসটা হচ্ছে রেট লিমিটিং। আমাদের এই চ্যাপ্টারের মেইন পার্টই হচ্ছে যে আমাদের রিয়েকশন, ওভারঅল রিয়েকশনটা কি হবে, এবং ওভারঅল রিয়েকশনটা কোন স্টেপের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট থাকবে। এটা কি স্টেপ নাম্বার ওয়ান এর উপর ডিপেন্ডেন্ট আছে, নাকি টু এর উপর, নাকি স্টেপ নাম্বার ফোর সারফেস রিয়েকশনের উপর, নাকি ডিসঅর্পশন হতে টাইম লাগছে? তো এই জিনিসটাই হচ্ছে আমরা বিভিন্ন ইকুয়েশন ডিরাইভ করবো, এবং হচ্ছে আমরা বিভিন্ন পোস্টুলেশন নিয়ে ডেটা অ্যানালাইসিস করে আমরা দেখাবো যে অমুক জিনিসটা রেট লিমিটিং। যদি অমুক জিনিসটা রেট লিমিটিং হয়, তাহলে হচ্ছে আমার রিয়েকশন মেকানিজমটা হচ্ছে এইভাবে ফলো করছে। তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে মেইন টার্গেট আর কি, আমাদের হেটারোজেনাস ক্যাটালাইসিস। তাহলে তো স্যার আলটিমেটলি সবটির ইম্পর্টেন্স আছে, অর্থাৎ সত্যি ইন্ডিভিজুয়াল আমাকে আগে জানতে হবে, তারপর বলতে হ্যাঁ পারবো হ্যাঁ, কোন। এটাই মানে কোনটা স্টেপকে আমরা ফেলে দিতে পারবো না। আমার যদি হচ্ছে রিয়েকশনের রেট বাড়াতে হয়, প্রোডাক্ট ফরমেশন রেট বাড়াতে হয়, আমার প্রত্যেকটা স্টেপ সম্পর্কে জানতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করে বুঝতে হবে আমার কোন পার্টে আমার নিয়ে কাজ করা উচিত। দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এইভাবে যে সারফেস রিয়েকশনটা যদি হচ্ছে আমার রেট লিমিটিং হয়, তাহলে এখানে আমি যতই হচ্ছে পার্টিকেল সাইজ ছোট করে নিয়ে আসি না কেন, যতই হচ্ছে ভেলোসিটি বাড়াই না কেন ফ্লুইডের জন্য, এটা হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার, রাইট? সো ওগুলা করলে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, দেখা যাবে রিয়েকশন রেট যেরকম আছে এরকমই আছে। সো এর জন্য আমার জানতে হয় যে কোন স্টেপ নিয়ে আমার কাজ করা উচিত। যদি হচ্ছে আমার এক্সটার্নাল ডিফিউশন হচ্ছে আমার রেট লিমিটিং হয়, আমি কি করব? আমি ভেলোসিটি বাড়ায় দেবো, তাই না? ফ্লুইড ভেলোসিটি বাড়ায় দেবো যাতে করে হচ্ছে মলিকিউল গুলো আরো র্যাপিডলি যেতে পারে। যদি ইন্টারনাল ডিফিউশন রেট লিমিটিং হয়, আমার দেখা যাবে পোর অনেক লম্বা, আমি এত পোর দিয়ে ওটা আবার হতে হতে ইটস টেকিং দ্য ফরএভার। সো আমরা যেটা করতে পারি তখন হচ্ছে সাইজ রিডাকশন করে নিয়ে আসবো, ওপেন সারফেস করে নিয়ে আসবো। তো দিস আর দ্য স্টেপস, এগুলা করেই হচ্ছে আমার কাজ করতে হয় আর কি। তো
এইগুলা হচ্ছে আমার কাজ, এর জন্যই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে প্রত্যেকটা স্টেপ ইন্ডিভিজুয়ালি করবো। তবে আমরা এই চ্যাপ্টারে যেটা করবো, আমরা বেশি ফোকাস করবো হচ্ছে আমরা স্টেপ 3, 4 এন্ড 5। আমরা এমন একটা কন্ডিশন সেট করব যাতে করে ইন্টারনাল ডিফিউশন এবং এক্সটার্নাল ডিফিউশন হচ্ছে রেট লিমিটিং স্টেপ না হয়। আমাদের এই চ্যাপ্টারের মেইন পার্ট হচ্ছে স্টেপ 3, 4 এন্ড 5। এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো, বাট প্রথমে যেহেতু এক্সটার্নাল ডিফিউশন এবং ইন্টারনাল ডিফিউশন নিয়ে কথা বলতে হবে, এবং হেটারোজেনেসিসের একটা বিগ পার্ট থাকে কন্ট্রোলিং দ্য এক্সটার্নাল ডিফিউশন এবং ইন্টারনাল ডিফিউশন প্রসেস প্যারামিটার চেঞ্জ করে। তো ওই যে ডিটেলস ডিরাইভেশন আছে, আমরা আপনাদের সিলেবাসে এতটুকু এগুলো ইনক্লুড করিনি, বাট হচ্ছে ফর গিভিং দ্য ওভারঅল আইডিয়া আমরা হচ্ছে এই দুইটা জিনিস সম্পর্কে জানবো। তো প্রথম জিনিস যদি জানি সেটা হচ্ছে এক্সটার্নাল ডিফিউশন, স্টেপ নাম্বার 1। ওকে, হোয়াট উই আর সিং হিয়ার, আমরা হচ্ছে এটা আগেই বলেছি, এই যে বাউন্ডারি লেয়ার ফর্মেশন হয় তাই না, বাল্ক ফ্লুইড। এই যে আমরা একটা ক্যাটালিস্ট স্পিলেট এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার এ রিয়েক্টেন্ট মলিকিউল, সেটা হচ্ছে যে বাল্ক ফ্লুইড থেকে লো ভেলোসিটি। আমরা দুটো ভেলোসিটি এখানে কম্পেয়ার করছি, যে লো ভেলোসিটি হলে কি হবে, হাই ভেলোসিটি হলে কি হবে। সো মলিকিউল গুলো কি করবে, সারফেস আমরা যেটা বলেছি স্টেপ নাম্বার 1-এ, বাল্ক ফ্লুইড থেকে কোথায় আসবে, একদম ক্যাটালিস্টের সারফেসে, যে এক্সটার্নাল সারফেস। ক্যাটালিস্টের দুইটা সারফেস আছে তাই না, একটাকে বলতেছি আমরা এক্সটার্নাল সারফেস আর একটাকে বলতেছি ইন্টারনাল সারফেস। তো প্রথম স্টেপে যেটা হয় সেটা হচ্ছে মানে বাল্ক ফ্লুইড থেকে আমার হচ্ছে এক্সটার্নাল সারফেসে আসে। তো এইটা হচ্ছে আমার এক্সটার্নাল সারফেস লেয়ারটা, যে এখান পর্যন্ত আসতে হবে, আমরা সেটা কনসিডার করছি। তো আমরা বলেছিলাম হচ্ছে একটা হেটারোজেনাস ক্যাটালাইসিসে একটা বাউন্ডারি লেয়ার থাকে ক্যাটালিস্ট প্লেটের চারপাশে আর কি। তো দ্য থিং ইজ দ্যাট হচ্ছে আমরা এখানে কি করি, এই যে একটা বাউন্ডারি লেয়ার, দিস ইজ আওয়ার দ্য বাউন্ডারি লেয়ার। সো এই বাউন্ডারি লেয়ার আছে। সো মলিকিউল এ এখানে এসে প্রথম রেজিস্ট্যান্সটা ফিল করবে, যে বাউন্ডারি লেয়ার দিয়ে ওকে পাস করতে হবে তাই না। তো আমরা হচ্ছে যে কনসেন্ট্রেশন একটু আগে যেটা বলেছিলাম, আমার হচ্ছে বাল্কে কনসেন্ট্রেশন ছিল সিএবি, যেটা হাই কনসেন্ট্রেশন। সারফেস কনসেন্ট্রেশন কম থাকবে রিয়েক্টেন্টের, সেটা সিএস বলছি। তো এই থিকনেসটাকে বলতেছি বাউন্ডারি লেয়ার থিকনেস বা ডেল্টা। তো মলিকিউলটা কোন দিকে ট্রান্সফার হবে, ডিফিউশন কোন দিকে হবে, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন। তো রিয়েক্টেন্ট বাল্কে বেশি থাকে, সারফেসে কম থাকবে, তো হচ্ছে বাল্ক থেকে সারফেসের দিকে আসতে থাকবে তাই না, এটাই তো স্টেপ। জি স্যার। ওকে, এই পর্যন্ত আসবে, তার মানে হচ্ছে ওই যে থিকনেস ডেল্টা ওকে এটা পাস করতে হচ্ছে, তার মানে এখানে কিছু রেজিস্ট্যান্স আছে। তো আমরা যদি ম্যাস ট্রান্সফার ইকুয়েশন দিয়ে লিখি, আমরা হচ্ছে ম্যাস ট্রান্সফার ডিফিউশনের ইকুয়েশন যদি দিয়ে লিখি, তাহলে হচ্ছে এই রেট, এই যে ম্যাস ট্রান্সফার রেট, এটা কিভাবে লেখা যায় বলেন তো। স্যার আমরা একটা কি লিখি, কনসেন্ট্রেশন কেসি, কোফিশিয়েন্ট থাকবে, মাইনাস তারপর Yes, হচ্ছে কেসি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে। ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন। ইয়া। সো রেট অফ দ্য মাস ট্রান্সফার, এখানে যেটা রেট অফ দ্য মাস ট্রান্সফার হবে সেটা হচ্ছে বাল্ক কনসেন্ট্রেশন মাইনাস হচ্ছে আমার সারফেস কনসেন্ট্রেশন তাই না। আর কেসিটা হচ্ছে কি, হচ্ছে মাস, মাস ট্রান্সফার মাস কোএফিসিয়েন্ট। ট্রান্সফার কোফিশিয়েন্ট। মাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট। এটা যদি ডিফিউশন দিয়ে লিখতাম, এটা হচ্ছে ইকুয়াল, তখন ডিফিউশনের সাথে যদি হইতো তাহলে ডি ইফেক্টিভ ডিফিউসিভিটি ডিসিএ ডিভাইডেড বাই হতো কি হতো, ডিটি ডিআর হতো তাই না। ডিটি, ডিটি ডিআর। হবে, ডিআর হবে না ডিটি হবে বলেন তো। তো বিষয়টা বুঝি নাই স্যার। মানে স্যার এটা যদি আর কি আমরা কি হিসেবে রেসপেক্ট করছি এখানে, ডিআর কে আসলে? ডিফিউসিভিটি দিয়ে যদি লিখতে চাই, আর মানে এখানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস অফ দ্য ক্যাটালিস্ট পিলেট। আমরা যদি এই হচ্ছে ইয়ে দিয়ে এক্সপ্রেস করি, মানে হচ্ছে ডিফিউশন দিয়ে লিখতে চাই এই যে রেট অফ দ্য মাস ট্রান্সফার, তাহলে এখানে কি হবে, ডিআর হবে তাহলে স্যার, ডিআর হবে স্যার, ডিফিউসিভিটি। তাই মানে ইয়ে মাস ট্রান্সফারের ইয়ে কি, মানে হচ্ছে আপনার মাস ট্রান্সফারের হচ্ছে ইউনিট কি, স্যার মাস পার ইউনিট টাইম স্যার। টাইম গেল কই তাহলে, ডিআর লিখলে টাইম কোথেকে আসলো। ওখানে স্যার এটাই ডিটি স্যার। স্যার ডিফিউসিভিটির ক্ষেত্রে তো কনস্ট্যান্টটা ঠিক আছে, ডি হবে। আ- আচ্ছা, ডিফিউশন হচ্ছে আপনাদের পড়াচ্ছে না, ডিফিউশন এখনো শুরু হয়নি। ডিফিউশন শুরু মানে আহ, আচ্ছা, এখানে মানে আপনাদের হচ্ছে এটা কোন ইয়েতে থাকে, আপনাদের 3-2-তে তাই না। জি স্যার, 3-2-তে। 3-2-তে তাহলে কি ডিফিউশন নাই।
আচ্ছা, আমরা তো এখনো পর্যন্ত পাইনি স্যার এভাবে আমাদের স্যার হিট ছিল ট্রান্সফার। হিট না না ছিল। স্যার, আমাদের হিট এন্ড মাস ট্রান্সফার একটি আচ্ছা সাবজেক্ট ছিল 4 ক্রেডিটের, ওইটার মধ্যে স্যার মাস ট্রান্সফার ছিল, কিন্তু তেমন মাস ট্রান্সফার বেশি ছিল না, ওটাতে ডিফিউশন ছিল আমাদের। ডিফিউশন থাকার কথা, মানে এটাই মানে জি মেইন স্যার ছিল, কথা হ্যাঁ। এটা কি একটা হবে? চ্যাপ্টার ছিল শুধু এটা স্যার। ডিআরই হবে, মানে হচ্ছে থিকনেস যদি আমরা এক্সপ্রেস করি, এটা নরমালি হচ্ছে ডিসটেন্সের সাথে আমরা কম্পেয়ার করি। এখানে যদি আমরা থিকনেস এর সাথে কম্পেয়ার করতে চাই, ডি ডেল্টা দিয়ে লেখা যেতে পারে, হচ্ছে যে বাউন্ডারি লেয়ারেরটা। বুঝতে পারছেন? মানে হচ্ছে নরমালি এটা এক্সপ্রেস করে এইভাবে। তো মানে ডিফিউশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং হচ্ছে এটা মানে মনে রাখতে হবে। মানে হচ্ছে আমি বলবো আপনাদের হচ্ছে রিকল করার জন্য, নরমালি হচ্ছে ডিফিউশনের যেটা লেখা এটা হচ্ছে ফ্লাক্স দিয়ে লিখি, জি দিয়ে লিখি, জি অফ এ জেড, মানে জেড ডাইরেকশন বরাবর কি হচ্ছে সেটা হচ্ছে মাইনাস জি ইফেক্টিভ ডিফিউসিভিটি অফ এ বি, এ এবং বি যদি ইকুইভ্যালেন্ট কাউন্টার ডিফিউশন হয় সেটা হচ্ছে আমরা কত লিখি, ডি সি এ বাই ডি জেড, মানে জেড ডাইরেকশন বরাবর আমি হচ্ছে ডিফিউশন কিরকম হচ্ছে, যে এরকম থাকে। এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ এ, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ ইনটু, এটা হচ্ছে আমরা থিকনেস যদি আমরা জেড কনসিডার করি, এটা হচ্ছে এই এলাইন বরাবর হচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন। তো আমরা যদি ফ্লাক্স কে এক্সপ্রেস করি, ফ্লাক্সের ইউনিট হচ্ছে আমার কত কি, গ্রাম মোল পার মিটার স্কয়ার পার সেকেন্ড, এটা এক্সপ্রেস করি। এবং ইফেক্টিভ ডিফিউসিভিটি যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে এটার ইউনিটটা হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড, এটার ইউনিট কনসেন্ট্রেশনের ইউনিট কি, গ্রাম মোল পার হচ্ছে সেন্টিমিটার কিউব। যদি আমরা লিখি এটা মিটার স্কয়ার দিয়ে লিখি, মিটার স্কয়ার দিয়ে লেখা উচিত আর কি, আমরা হচ্ছে গ্রাম মোল পার মিটার কিউব লিখলাম কনসেন্ট্রেশন, আর নিচে হচ্ছে আমার কত আবার মিটার জেড এর ইউনিট। তো হচ্ছে কাটাকাটি গিয়ে গ্রাম মোল পার মিটার স্কয়ার হয়, মিটার স্কয়ার কাটা, সো গ্রাম মোল পার মিটার স্কয়ার পার সেকেন্ডে হয়। মানে হচ্ছে এটা একটা মানে ইয়ে থাকে আর কি, ফ্লাক্সের ইউনিট। তো আমাদের এই জিনিসগুলো আসলে হচ্ছে মনে রাখতে হবে আর কি, আদারওয়াইজ হচ্ছে ইট উইল গেট ডিফিকাল্ট। সো সরি, হ্যাঁ, মানে এটা হচ্ছে ডিফিউশন আর কি, আমি হচ্ছে রিকল ইয়ে করালাম আর কি। এটা আমি হচ্ছে কোন ডিরাইভেশন থাকে আমরা হচ্ছে এটা দেখবো না, আপনাদের জন্য হচ্ছে আমি অ্যাড করছি না আর কি। বাট এখানে মেইন টার্গেটটা ছিল জাস্ট ডিফিউশনে কিভাবে ম্যাস ট্রান্সফারটা হচ্ছে সেটা বোঝানো। সো ওভারঅল ম্যাস ট্রান্সফারটাকে আমরা কিন্তু এই ইকুয়েশনতে লিখি, রেট ইকুয়াল টু কেসি ম্যাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট টিসিএ বাই ডিবি। আর আমরা তো এখানে ডিফিউশনের কথা হচ্ছে আর ওইভাবে আনতেছি না আর কি, বাট ডিফিউশন ইজ আ রেট লিমিটিং স্টেপ, উই শুড নো দ্যাট। সো যা কথা বলছিলাম আর কি, এখানে আমার বাল্ক ফ্লুইড লেয়ার থেকে আমার হচ্ছে ইন্টারনাল বাউন্ডারি মানে এক্সটার্নাল বাউন্ডারি লেয়ার যেটা আছে, সেটা পাস করে আমার সারফেস পর্যন্ত যেতে হবে। তো এটা আমরা হচ্ছে থিক বাউন্ডারি লেয়ার বুঝেছি, যখন হচ্ছে ভেলোসিটি মানে ফ্লুইডের ভেলোসিটি অনেক কম থাকবে। তো এই যে বাউন্ডারি লেয়ার, এই বাউন্ডারি লেয়ার আমরা যত ভেলোসিটি হচ্ছে বাড়াতে থাকবো, ফ্লুইডের ভেলোসিটি যত টার্বুলেন্স এখানে বাড়বে বা যত হচ্ছে মিক্সিং বাড়বে, তো তখন যেটা হবে সেটা হচ্ছে আমার বাউন্ডারি লেয়ার থিকনেস আস্তে আস্তে কি হয়ে আসবে, কমে আসবে না? জি স্যার। হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের মেইন, মানে হচ্ছে আমরা কিভাবে ইয়ে করে নিয়ে আসবো। তো দেখা যায় ওভারঅল রেট অফ রিয়াকশন যদি হচ্ছে আমার এই স্টেপের উপর ডিপেন্ড করে, এটা আমরা বুঝবো কিভাবে এই যে এই স্টেপের উপর ডিপেন্ড করছে কিনা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওভারঅল রেট অফ রিয়াকশন খুবই ইজি, মানে পারে যেটা দিয়ে লিখলাম সেটা হচ্ছে আমরা কি দিয়ে এক্সপ্রেস করব, মানে কে ইনটু সি টু দি পাওয়ার অফ এন না দিয়ে আমরা যেটা দিয়ে হচ্ছে ইজিলি বের করতে পারি, আপনাদের এগুলো পড়াবে, সিএ ডি সিএ বাই ডিটি, তাই না? এভাবে হচ্ছে আমরা নর্মালি এক্সপ্রেস করি কে ডি সিএ বাই ডিটি। তো এখান থেকে আমার হচ্ছে মানে ওভারঅল রেট অফ রিয়েকশন কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তো আমরা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে রিয়েক্ট্যান্টের জন্য সেটা হচ্ছে বের করতে পারলেই হচ্ছে। যাই হোক, এটা বাল্কে মেজার করতে হবে আমাদের, তখন মাপতে হবে যে আমরা দুইটা ফ্যাক্টর এখানে ধরছি। এই যে এক্সটার্নাল ডিফিউশন দুইটার উপর ডিপেন্ড করতে পারে, একটা হচ্ছে ভেলোসিটি অফ ফ্লুইড, আর একটা হতে পারে ক্যাটালিস্ট সাইজ, তাই না? জি স্যার, ওই যে। যত বেশি Yes, sir. সাইজ বড় হবে তত এখানে দেখা যাবে কি বাউন্ডারি লেয়ার গুলো তত ঠিক হচ্ছে, তাই না? যত ছোট হতে থাকবে আমার দেখা যাবে ক্যাটালিস্ট সারফেস মোর এক্সপোজ টু দ্য রিয়েক্ট্যান্ট। সো ওদের জন্য হচ্ছে আমার দেখা যাবে কি, মানে হচ্ছে আমার ওভারঅল রিয়েকশন বাড়তে পারে। সো আমরা আপাতত ধরছি দুইটার উপর ডিপেন্ড করছে। সো আমরা বিভিন্ন হচ্ছে ভেলোসিটি ভি এবং হচ্ছে ডিপির সাথে সাথে আমরা যদি হচ্ছে প্লট করি ওভারঅল রেট অফ রিয়েকশন, আমরা এরকম একটা ফিগার পেতে পারি। তো এটা আমি বোঝাচ্ছি কোনটা কি হচ্ছে। প্রথমে দেখা যাবে ভেলোসিটি যত বাড়াচ্ছে, যে ভি বাই ডিপি, ভেলোসিটি বাড়াচ্ছি বাড়াচ্ছি যত বাড়াচ্ছি, যদি ওভারঅল রেট অফ রিয়েকশন বাড়তেছে, তাহলে এই জিনিসটা আপনাদের কি বোঝাচ্ছে, রিয়েকশনটা কি হচ্ছে এক্সটার্নাল ডিফিউশনের উপর হচ্ছে লিমিটেড ছিল নাকি ছিল না? আবারও বলছি, আমরা হচ্ছে রিয়েকশন রেট হচ্ছে আমরা বিভিন্ন ভেলোসিটি জন্য আমরা মনে করেন হচ্ছে মিক্সিং ভেলোসিটি ছিল আগে হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড,
বা আরপিএম এ দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আগে আমরা ঘোরাচ্ছিলাম মানে হচ্ছে 200 আরপিএম এ হচ্ছে ঘোরাচ্ছিলাম, তারপর হচ্ছে 300 আরপিএম এ ঘোরাচ্ছি, ঘোরাচ্ছি মানে হচ্ছে স্টারিং করতেছি তাই না, তারপর তো 350 আরপিএম এর স্টারিং করছি, এরকম ভাবে যেতে জি আছে। স্যার। তো ভেলোসিটি যত বাড়াচ্ছি, ফ্লুইড ভেলোসিটি যত বাড়াচ্ছি, আমি দেখতেছি আমি যদি ওভারঅল রিয়েকশন বের করি যে রিয়েকশন বেশি বেশি হচ্ছে, আর রিয়েকশন আস্তে 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 বাড়তেছে, যে এই স্টেপে আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারেন, মানে হচ্ছে আমার এই যে এক্সটার্নাল ডিভিশন যেটা আমরা বলতেছিলাম, এই যে বাউন্ডারি লেয়ার ফরমেশন হচ্ছে, ওই বাউন্ডারি লেয়ার ফরমেশনের কারণে হচ্ছে আমার কি এটা কি লিমিটেড ছিল নাকি হচ্ছে এখন আগে লিমিটেড ছিল না? স্যার প্রথমে বোঝা যাচ্ছে যে একটা রিয়েকশনটা স্লো ছিল, পরে আস্তে আস্তে ফাস্ট হয়েছে, তারপরে আবার কনস্ট্যান্ট হয়েছে আর কি, এরকম মানে গ্রাফটা থেকে এটাই বোঝা যাচ্ছে মনে হচ্ছে। কনস্ট্যান্টের কথা এখনো বলছি না, আমি বলছি হচ্ছে আমরা যদি রিয়েক্ট মানে ভেলোসিটি আস্তে আস্তে বাড়াতে থাকি, দেখা যাবে হচ্ছে ওভারঅল রিয়েকশন রেট বাড়ছে। কিন্তু এই বাড়ছে। যে রিয়েকশন রেট বাড়ছে সেই জিনিসটা হচ্ছে কার সাথে অ্যাট্রিবিউটেড, আমরা তখন কি বলতে পারি? আমরা তো এক্সটার্নাল হচ্ছে ভেলোসিটি বাড়াচ্ছি তাই না? তার মানে হচ্ছে কি বুঝতেছি, এক্সটার্নাল ভেলোসিটি যত বাড়তেছে তারপর রিয়েকশন রেট বাড়তেছে, মানে কি? তার মানে এতক্ষণ আমার রিয়েকশন রেট কম ছিল কার কারণে? ক্যাটালিস্টের কারণে স্যার, অ্যাক্টিভিটিস এর কারণে। স্যার ফ্লুইডের ভেলোসিটি বাড়তেছে। ভেলোসিটির কারণে। রিয়েকশন রেট বাড়ছে কারণ হচ্ছে আমার বাউন্ডারি লেয়ার থিকনেস আস্তে আস্তে কমতেছে, কিন্তু বাউন্ডারি লেয়ার থিকনেস আস্তে আস্তে কমছে এই কারণে যে এতক্ষণ এই পুরো জিনিসটা লিমিটেড ছিল কার আন্ডারে, এক্সটার্নাল ডিফিউশন ব্যারিয়ারের কারণে হচ্ছে লিমিটেড ছিল, মানে এক নাম্বার স্টেপটা ছিল রেট লিমিটিং স্টেপ। আমরা যখন ভ্যালোসিটি বাড়াচ্ছি, আমরা বাউন্ডারি লেয়ার আস্তে আস্তে থিকনেস কমছে, আমার রিয়েকশন রেট বাড়ছে। আমি জাস্ট ডেটা থেকে হচ্ছে এখানে আমি যদি এক্সটার্নাল ভ্যালোসিটি বাড়াতে থাকি, জাস্ট এই গ্রাফ থেকে আমি বলতে পারবো এই যে না এতক্ষণ তাহলে আবার এক্সটার্নাল ডিভিশন ব্যারিয়ারের কারণে আমার রিয়েকশন রেটটা অনেক স্লো ছিল। কারণ আমি যখনই ভ্যালোসিটি বাড়াচ্ছি আস্তে আস্তে রিয়েকশন রেট বাড়তেছে, তার মানে কি এটার উপর ডিপেন্ডেন্ট ছিল তখন, আগে মানে হচ্ছে যে ওর উপরে ডিপেন্ডেন্ট ছিল, এখন ওর যখন ভ্যালোসিটি বাড়াচ্ছি ওর বাউন্ডারি লেয়ার কমতেছে, ম্যাস ট্রান্সফার ব্যারিয়ার কমতেছে, তার মানে ওর হচ্ছে এখন লিমিটেড ওর উপর যে লিমিটেড ইয়েটা ছিল মানে ওর উপর যে ডিপেন্ডেন্ট ছিল সেটা আস্তে আস্তে কি করতেছে, কমতেছে। তার মানে এতক্ষণ মানে এর আগ পর্যন্ত তো ওর উপর ডিপেন্ডেন্ট ছিল তাই না? জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে আমরা শুধু গ্রাফ থেকে, আমি তো এখানে লেখাগুলো উঠায় দেওয়া দরকার ছিল, মানে গ্রাফ থেকে দেখলে আমরা যখন ভ্যালোসিটি বাড়াচ্ছি আমরা হাই রিয়েকশন রেট পাচ্ছি, তাহলে এখান থেকে কি ডিসিশন আসতে পারে যে এক্সটার্নাল ডিফিউশন ওয়াজ দ্য রেট লিমিটিং স্টেপ, তাই না? এক নাম্বার স্টেপটা তখন রেট লিমিটিং স্টেপ ছিল, তাই তো? জি স্যার। তারপর দেখা যাচ্ছে আমরা আরো ভেলোসিটি বাড়াচ্ছি, ডিফিউশন মানে আমরা ভেলোসিটি আরো বাড়াচ্ছি, কিন্তু রিয়েকশন রেটের আর তেমন চেঞ্জ হচ্ছে না। তার মানে তখন কি আর বলতে পারবো এই যে না হচ্ছে স্যার। যে এক নাম্বার স্টেপটা আর বলতে পারবো না যে এটা রেট লিমিটিং না, মানে এর উপর আর ডিপেন্ড করতেছে না আসলে। কারণ আমরা যতই ভেলোসিটি বাড়াচ্ছি না কেন ওর রিয়েকশন রেট আর বাড়ছে না, তার মানে এখন ওভারঅল রিয়েকশন গুলো অন্যান্য স্টেপের উপর ডিপেন্ড করতে পারে, উই ডোন্ট নো অন হুইচ স্টেপ ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ডিং অন, বাট আমরা হোয়াট উই ক্যান সে যে অন্যান্য স্টেপের উপর ইট ক্যান ডিপেন্ডস। বাট হচ্ছে এক নাম্বার যেটা স্টেপ ছিল যে এক্সটার্নাল ডিফিউশন ব্যারিয়ারের উপর আর ডিপেন্ড করছে না, তাই না? এই কনক্লুশন থেকে আসতে পারি না? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এটাই ছিল ভ্যালোসিটির সাথে রিলেশন। এখন আমরা যদি উল্টাটা যাই যে ক্যাটালিস্ট হচ্ছে সারফেস, আমরা যত কমাতে থাকবো মানে সাইজ রিডাকশন যত করতে থাকবো, ক্যাটালিস্টের যত সাইজ ছোট হবে, আস্তে আস্তে আমার কি হচ্ছে আমি দেখছি আমরা যত প্রথমে অনেক বড় সাইজ ছিল, আস্তে আস্তে যত ছোট করতেছি মানে 1/TP মান বড় হচ্ছে আর কি, তত হচ্ছে রিয়েকশন তত বাড়তেছে, আগের মতোই কনক্লুশন। তার মানে এতক্ষণ হচ্ছে এক্সটার্নাল যত সাইজ বড় ছিল, বাউন্ডারি লেয়ার তত বড় ছিল, মলিকিউল গুলার সারফেস আসতে তত দেরি হচ্ছিল, তার মানে এক্সটার্নাল ডিফিউশন ছিল আমার রেট লিমিটিং স্টেপ, তাই না? জি স্যার। তো এইটাই হচ্ছে আমার এখানে কনক্লুশন আর কি, মানে হচ্ছে মানে এক্সটার্নাল লিমিটেড নাকি মানে ইয়ের লিমিটেড আর কি, এটা আমরা হচ্ছে যদি ভেলোসিটি ভার্সেস ওভারঅল রিয়েকশন রেট প্লট করি এবং আমরা যদি ভেলোসিটি চেঞ্জ করে করে দেখি মানে হচ্ছে আমার রিয়েকশন রেট বাড়ছে না কমছে, সেখান থেকে কিন্তু উই ক্যান কাম টু এ মানে কনক্লুশনে যে আমার এক্সটার্নাল কি রেট লিমিটিং নাকি নাকি অন্যান্য ফ্যাক্টর হচ্ছে রেট লিমিটিং, এই কনক্লুশনে আসে। তো এটা প্রথম স্টেপ, এটা আমাদের করতে হবে। তখন আমরা যখন হচ্ছে এই প্লেটোতে রিচ করব যে এক্সটার্নাল ডিফিউশন ইজ নট দ্য স্লোয়েস্ট স্টেপ এনিমোর, এখন আর এটা সবচেয়ে স্লো না, দিস ক্যান বি দ্য ফাস্টেস্ট ওয়ান, এবং হচ্ছে অন্যান্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, তখন আমরা স্টেপ বাই স্টেপ ভিতরে যাবো যে আচ্ছা দেখি এক্সটার্নাল যেহেতু রেট লিমিটিং স্টেপ না তাহলে কোন রেট স্টেপটা, তারপর আমরা যাবো ইন্টারনাল ডিফিউশন রেট লিমিটিং কিনা, এভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। বুঝতে পারলাম? জি স্যার, জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি স্যার। এরপরে যদি চাই আমরা এরপর একটা যাই, এবার আমরা এমন একটা কন্ডিশনে আসলাম, আমরা এই কন্ডিশন এই পর্যন্ত চলে আসছি যে এক্সটার্নালটা আমার স্লো স্টেপ না, সো এটা হচ্ছে উপর রেট ওর উপর ডিপেন্ড করছে না, অন্যান্য স্লো স্টেপ গুলো আমার আইডেন্টিফাই করতে হবে। তাহলে এবার গেলাম সাইজের উপর স্যার ওইটা।
কোনটা? ক্যাটালিস্ট সাইজ। সেটা তো একসাথেই বলেছি, মানে হচ্ছে ভেলোসিটি আর ক্যাটালিস্ট একসাথে হচ্ছে লাম্প করে বললাম আর কি ওখানে। আচ্ছা ঠিক আছে। হুম। এইবার আমরা আরেকটু ভিতরে যাই। এখন যেহেতু এক্সটার্নালটা মানে ওভারঅল ক্যাটালিস্ট সাইজ এবং হচ্ছে আমার ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না, এবার আরেকটু ভিতরে যাই। আচ্ছা, ওর উপর যেহেতু ডিপেন্ড করছে না, তাহলে ডিপেন্ড কার উপর করতেছে? এবার 2 নাম্বার স্টেপে যাই। 2 নাম্বার স্টেপে কি হয়, সারফেসের যে হচ্ছে রিঅ্যাকট্যান্টটা সেটা ইন্টারনাল পোর, এই যে বিভিন্ন পোর আছে, পোর দিয়ে হচ্ছে একদম ভিতরে ঢুকতেছে, তাই না? তো সিএ পর্যন্ত আসতেছে। সিএ হচ্ছে আমার পোরের ভিতরে কনসেন্ট্রেশন। একটু আগে যে আমরা যে ছবিতে দেখিয়েছি, এই যে এই পোরের ভিতরের মানে ভিতরে কনসেন্ট্রেশনকে সিএ বলছি। তো আমরা যদি এবার একটু ইন্টারনাল পার্টে ফেরত যাই, ইন্টারনাল পার্টে কি হচ্ছে, তো এই ভিতরে হচ্ছে আমার এগুলো অনেক পোর আছে, এগুলো কি টর্টুয়েস বলি, তাই না? টর্টুয়েস পাথ বলি, এগুলো লিনিয়ার না, এগুলো এরকম জিগজ্যাগ জিগজ্যাগ পাথ হয় পোর গুলা, তাই তো? পোর মাউথ গুলো জিগজ্যাগ হয়। তো ফ্যাটের মলিকিউল গুলো হচ্ছে এর ভিতর দিয়ে যাচ্ছে যাচ্ছে, কোথাও কোথাও বসবে, বসে বসে রিয়েক্ট করে ফেলবে, অনেক সময় দেখা যাবে ভিতর পর্যন্ত যাচ্ছেই না, একদম সেন্টার পর্যন্ত হচ্ছে ও যেতেই পারছে না, আর আগেই হচ্ছে ওর সার্ফেসে বসে রিয়েকশন করে ফেলছে। তো এখানে হচ্ছে অবশ্যই ডিফিউশন ওইভাবেই হবে, কারণ সার্ফেসে কনসেন্ট্রেশন বেশি থাকবে, ক্যাটালিস্টের পরে ভিতর কনসেন্ট্রেশন কম থাকবে। তো এখানে যদি আমরা রেট অফ মাস ট্রান্সফার কনসিডার করি, সেখানে হচ্ছে আমার কে প্রাইম দিয়ে এক্সপ্রেস করলাম, প্রাইম না দিয়ে, এটা ইন্টারনাল যেহেতু এখানে আরেকটা দিয়ে দেই, আই দিয়ে দিই, তাহলে এটা হবে সিএএস মাইনাস হচ্ছে সিএ। তো অনেক সময় হচ্ছে আমরা যেটা ধরি, সিএ কে জিরো ধরি, আমরা ধরি হচ্ছে র্যাপিডলি রিয়েকশন হয়ে যাচ্ছে, তো হচ্ছে ইন্টারনাল একদম ক্যাটালিস্টের ভিতরে হয়তো বা কোনো রিয়েকশন থাকবে না। তো আমরা ডাইরেক্টলি হচ্ছে কে আই ইন্টু সিএস এভাবে এক্সপ্রেস করে দিই সারফেসে, আমরা ধরে নিচ্ছি সাথে সাথে সব রিয়েকশন হয়ে যাচ্ছে। এটা নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য ক্যাটালিস্ট এন্ড দ্য টাইপ অফ দ্য মলিকিউল, এবং হচ্ছে সারফেস রিয়েকশন কি হচ্ছে র্যাপিড হয় না স্লো হয়। তো আপাতত জেনেরিক ইকুয়েশন এরকমই আর কি। তো এখন আমরা হচ্ছে আইডেন্টিফাই করবো কিভাবে যে এটা কি হচ্ছে আমার ইয়ে কিনা, রেট লিমিটিং কিনা। আমরা তো অলরেডি কনক্লুশন আসছে যে আমরা একটা হাই ভেলোসিটি সেট করছি এবং ক্যাটালিস্ট গুলো মোটামুটি ছোট আছে। এখন আমরা কি করবো, বুঝবো কিভাবে যে ইন্টারনাল ডিফিউশনটা রেট লিমিটিং কিনা? এখন যেটা করতে হবে, এটা সোললি ডিপেন্ড করে ক্যাটালিস্ট পার্টিকেল সাইজের উপর। এই যে টিপি পার্টিকেল সাইজ যদি আমি আরো কমায় নিয়ে আসি, ক্যাটালিস্টের সাইজ যদি আরো কমায় নিয়ে আসি, এই যে এখানে এইভাবে যাবে ওভারঅল রিয়েকশন, এটা হচ্ছে আর এন, আমরা প্লট করছি। তো আমি দেখা যাচ্ছে ক্যাটালিস্ট সাইজ যত কমাচ্ছি আমি দেখছি রিয়েকশন রেট বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তাহলে এই এখান থেকে আপনি কি ডিসিশন আসতে পারেন, ক্যাটালিস্ট সাইজ যত ছোট হবে ইউ আর রিয়াকশন ব্রেকিং দিস, হ্যাঁ ইউ আর ব্রেকিং দিস ক্যাটালিস্ট, তাই না? তো হচ্ছে ইন্টারনাল সার্ফেস এরিয়াতে এক্সপোজড হচ্ছে। আগে এই ক্যাটালিস্ট লেন্থটা মানে পাথের লেন্থটা, যে পোর লেন্থটা অনেক বড় ছিল, যেটা হচ্ছে এত দূর পর্যন্ত ট্রাভেল করার জন্য অনেক টাইম নিচ্ছিল। এখন আপনি যখন ক্যাটালিস্টের সাইজ ছোট করে নিয়ে আসবেন, পোর লেন্থ গুলো আস্তে আস্তে কি কমবে না? জি স্যার। পোর লেন্থ যদি কমে, তার মানে হচ্ছে ক্যাটালিস্টের এখন হচ্ছে ইন্টারনালি হচ্ছে কম ট্রাভেল করতে হচ্ছে, ডিফিউশন কম হচ্ছে, মানে ডিফিউশন টাইমটা কম লাগতেছে। যদি টাইম কম লাগে তখন তাহলে আপনি কি বলতে পারবেন, তার মানে হচ্ছে রিয়েকশন রেট ওভারঅল যদি বাড়তেছে, আমরা এটা পাইলাম, তাহলে এতক্ষণ যখন এই যে আমরা যতক্ষণ বাড়াচ্ছি রিয়েকশন রেট বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তারপরে হচ্ছে আর বাড়তেছে না। তো এই যতক্ষণ পর্যন্ত বাড়লো এই রিজিয়নটাকে আমরা তাহলে কি বলতে পারি, তাহলে এতক্ষণ কার উপর ডিপেন্ডেন্ট ছিল ও? সাইজের উপর ছিল। মানে এটি সাইজ, তার মানে হচ্ছে কোন স্টেপের উপর ডিপেন্ডেন্ট ছিল, ইন্টারনাল ডিফিউশন না? ইন্টারনাল ডিভিশনের উপরে স্যার। জি স্যার। তাহলে ইন্টারনাল ডিফিউশনটা রেট লিমিটিং ছিল। এইভাবে এরপরে আরো ছোট করতেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, ক্যাটালিস্ট রিয়েকশন রেট যেরকম ছিল, ওভারঅল রিয়েকশন রেট যতটুকু কনভার্সন হচ্ছিল ততটুকু হয়ে যাচ্ছে। তাহলে আমরা তাহলে কি বলতে পারি, আচ্ছা ইন্টারনাল ডিফিউশন আর রেট লিমিটিং না, এক্সটার্নাল তো রেট লিমিটিং না, তাহলে কি রেট লিমিটিং? পরের স্টেপটা হতে পারে প্রেডিকশন তিন, করা যায়। 4 এন্ড 5, ডিজলভ তাই না? পাস। ডিসঅপশনটা অ্যাবজর্পশন দেন হচ্ছে সারফেস রিয়েকশন এন্ড প্রোডাক্টিভ ডিসঅপশন। ডিসঅর্পশন। জি স্যার। সো এই তিনটা ক্যান বি রেট লিমিটিং, এই সিকোয়েন্সটা রেট লিমিটিং হতে পারে। তো আমরা পরের যে আজকে এই পর্যন্তই, মানে পরে হচ্ছে আমরা আপাতত আমরা এই চ্যাপ্টারে যে নিয়ে কথা বলবো, আমরা ধরে নিব, অ্যাজিউম করে নিব আমাদের এক্সটার্নাল ডিফিউশনটা রেট লিমিটিং না, ইন্টারনাল নাও রেট লিমিটিং না, কারণ আমরা এমন এক ভ্যালোসিটি সেট করেছি এবং এমন এক পার্টিকেল সাইজ সেট করেছি যার জন্য এই যে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল diffusions are not the rate limiting steps। মানে আমরা অপারেট করবো তাহলে কোন জায়গায়, প্রথমে হচ্ছে আমরা একটা ভেলোসিটি সেট করবো যার জন্য যে বাড়াচ্ছি বাড়াচ্ছি
এমন এক ভেলোসিটি সেট করবো যার জন্য রিঅ্যাকশন রেটটা চেঞ্জ হচ্ছে না, এবং পার্টিকেল সাইজটা এমন ভাবে সেট করবো যাতে করে কি পার্টিকেল সাইজ আর যতই ছোট করি না কেন রিঅ্যাকশন হচ্ছে সিগনিফিকেন্টলি রিঅ্যাকশন রেট তেমন একটা বাড়ে না। তো আমরা হচ্ছে ওই ভেলোসিটি এবং পার্টিকেল সাইজ যদি আমরা সেট করে দিই, তার মানে কি এটা কি ইন্টারনাল বা এক্সটার্নাল আর কারোর উপর ডিপেন্ড করবে? না স্যার, বোথ অফ দেম মানে কারোর না উপরে স্যার। কাজ করবে। হ্যাঁ, এটাই আমাদের মেইন টার্গেট। আমরা হচ্ছে পরবর্তী এখান থেকে শুরু করবো। আমাদের মেইন ফোকাস হচ্ছে স্টেপ 3, 4 এন্ড 5। এইগুলা নিয়ে আমরা প্রচুর চ্যাপ্টার মানে আলাদা চ্যাপ্টারই আছে, এগুলো হচ্ছে করা যায়, বাট হচ্ছে আমরা আপনাদের সিলেবাসে ওগুলো ঢুকাচ্ছি না। অনেক ডিরাইভেশন আছে, ওগুলা কেমন আইডেন্টিফাই হবে, ওগুলোর উপর ম্যাথ আছে, ম্যাথ করে করে বোঝা যায় এক্সটার্নাল লিমিটেড নাকি ইন্টারনাল লিমিটেড, ক্যালকুলেশন ডেটা ক্যালকুলেশন করে বোঝা যায়। বাট আমাদের অতটুকু দরকার নেই। আমরা হচ্ছে এই যে স্টেপ 3, 4 এন্ড 5 নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসগুলো থেকে ডিরাইভেশন শুরু করবো। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, স্যার আজকে রেসপন্স কি ইউর। এ পর্যন্ত থাকবে? হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আজকে কি এ পর্যন্ত থাকবে? হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আচ্ছা, রেসপন্স ইউর রোল 16, ইয়েস স্যার। 17, 18। Yes, sir. 17, sir. আচ্ছা, 17, 18, স্যার স্যার 18 স্যার 19, ইয়েস স্যার। 20, ইয়েস স্যার। 21, 22, হ্যালো স্যার, 21 স্যার। 21, 22, 23, Yes, sir. 24, Yes, sir. 25, স্যার 26, ইয়েস স্যার। ওকে 17 আমি দেখেছি প্রেজেন্ট এখন। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। আমার রোল স্যার, আমার রোল স্যার 21 স্যার। এর আগে ক্লাসে আমি ছিলাম স্যার, আমার ডিভাইসের প্রবলেম ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। ঠিক আছে।